তাই না? আচ্ছা, আমাদের গত ক্লাসের টপিক ছিল হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলটা আমরা দেখছি কিন্তু বাস্তবিকভাবে কোনো কাজ করিনি, তাই না? আমরা আজকে টেক্সট টুলের সাহায্যে একটা সার্কেল লোগো ডিজাইন করব। তো গত ক্লাসের বিষয়গুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আপনাদের, সবাই একটু এদিকে খেয়াল করেন। আমি প্রথমে ফাইল থেকে নিউ ফাইল নিচ্ছি, এখানে একটা নাম দেওয়া যেতে পারে, আজকে ক্লাস 9, তাই না? কেউ বলতে পারবেন? 8 না 9, আজকে 9। ওকে, আমাদের আউটপুট নেওয়া হয়েছে। গত ক্লাসে আমরা টেক্সট টুল দেখছিলাম। টেক্সট টুলটা আসলে গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে শিখতে হবে আমাদের। তো প্রথমে টেক্সট টুলের ভিতরে অনেকগুলো টুলস আছে, এগুলো রাইট বাটন ক্লিক করলে অথবা লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে এগুলো ভিজিবল হবে। তো এখানে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথমটা আর এই থার্ডটা, টাইপ অনে পাথ টুল, এটা আর প্রথমটা, ঠিক আছে? তো টেক্সট টুলে আমি থাকা অবস্থায় জাস্ট একটা ক্লিক করছি, জাস্ট একটা ক্লিক করব, এরকম না, এরকমভাবে ড্র করবেন না। ড্র করলে যতটুকু তৈরি হবে ততটুকুর ভিতরে লেখা চলে আসবে। ওকে, দেখেন, তো এরকম ড্র করা যাবে না। আমাদের যা করতে হবে তা হচ্ছে টেক্সট টুলে থাকা অবস্থায়, আমার কথা ক্লিয়ারলি শুনতে হবে কিন্তু, একটা ক্লিক করলে এরকম লরেম ইপসাম লেখাটা আসবে। এই অবস্থায় আমি যা লিখবো সেটা এখানে লেখা হবে, ওই লরেম ইপসাম অটোমেটিক মুছে যাবে। আমি নামটা লিখলাম, এবার আমি চাচ্ছি এটা বড় করব। এখান থেকে যদি বড় করি অথবা এখান থেকে যদি বড় করি, এখানে কোনো পরিবর্তন আপনারা দেখবেন না যতক্ষণ না পর্যন্ত আপনারা সিলেকশন টুলে যাচ্ছেন। তারপর এখান থেকে বড় করতে পারবেন, অথবা এই যে বাউন্ডিং বক্সে যে কোনো এক কর্নারে গেলে এই যে মাউসের কার্সরটা তীরের মতো হয়ে যাচ্ছে, এই অবস্থায় আমি যদি শিফট প্রেস করে ধরে বড় করি, সেক্ষেত্রে নামটা বা লেখাটা বড় হবে। আচ্ছা, এই জিনিসটায় কার কার সমস্যা আছে তা আমি এখন আপনাদের বলবো যে এটা আপনারা সবাই ট্রাই করেন, সবাই চেষ্টা করেন। তো কার কোথায় সমস্যা আছে একটু দেখেন। এটা তৈরি করতে বেশি সময় নেওয়া যাবে না, জাস্ট 30 সেকেন্ডই যথেষ্ট। আচ্ছা, কারো কি কোনো সমস্যা হচ্ছে নিতে? বলতে হবে। আচ্ছা, আপনি হচ্ছে রেশিও নষ্ট করে ফেলছেন, শিফট ধরে বড় করতে হবে, আমার মতো করে টাইপ করেন। আচ্ছা, এবার দেখেন আমরা আজকে, আচ্ছা আমি গত দিনের বিষয়গুলো আরেকবার রিপিট করব একবার করে। দেখেন, এইটা আমি চাচ্ছি বড় করব, সেক্ষেত্রে আমাকে যদি এই অবস্থায় আমি বড় করি হবে না। প্রথমে এটা ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি চাই এর হচ্ছে সাইজ বড় করব এখান থেকে, আর যদি মনে করি যে এখান থেকে আমি এর লেখার স্টাইল, ফন্ট স্টাইল চেঞ্জ করব, তাহলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো চিহ্ন ক্লিক করতে থাকলে এর স্টাইল চেঞ্জ হতে থাকবে। ওকে, আর আবার যদি মনে হয় যে এর হচ্ছে মোটা আছে কোন স্টাইল নিব, ফন্ট ফ্যামিলি থাকে অনেক ফন্টের, ওইগুলো ট্রাই করা যেতে পারে। এরপর এইগুলো তো সবই বোঝাইছিলাম গত ক্লাসে, অতটা গুরুত্বপূর্ণ না, তবুও আস্তে আস্তে সবই বোঝানো হবে। মানে এই যে এখান থেকে সবগুলোর মধ্যকার দূরত্ব বাড়ে, তারপর 2 লাইনের মধ্যকার দূরত্ব বাড়ে, এই সব কিছুই একবার করে দেখাইছি। আপনারা যদি যাদের বাসায় কম্পিউটার আছে তারা চেষ্টা করবেন বাসায় ওই ক্লাসটা একটু দেখতে, তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখেন, আমরা যদি চাই সবগুলো বড় হাতে করব, সেক্ষেত্রে অল ক্যাপস এটা প্রেস করতে হবে। ওকে, এখন আমরা
একটা লোগো ডিজাইন করব। এটা হচ্ছে সার্কেল লোগো বলা যেতে পারে। তো প্রথমে আমি একটা এলিপস নিই। এই এলিপসটাকে আমি স্ট্রোকে কনভার্ট করতে পারি। জাস্ট এখানে একটা ক্লিক করলে স্ট্রোকে চলে যাবে, ফিল কালার নান হয়ে যাবে, স্ট্রোক কালারটা এনেবল হবে। এরপর আমি যদি এটা মোটা করি, এই যে এখান থেকে স্ট্রোক থেকে মোটা করতে হবে। এখনই করতে হবে না আপনাদের কারণ, আমি আগে দেখাই তারপরে আপনারা দেখেন বিষয়টা। আচ্ছা, এরপর এটার আমি কন্ট্রোল সি দিয়ে কপি নিচ্ছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি। এতে করে কি হলো, দুইটা হয়েছে এখানে, তো একটা আমি এভাবে ছোট করে ফেলছি। ঠিক আছে, এবার দেখেন আমরা যদি চাই এই পাশ থেকে বাঁকা করে একটা লেখা হবে, নিচ থেকেও বাঁকা করে একটা লেখা হবে। একদম সহজভাবে দেখাবো, আপনারা সহজভাবে এটা করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, এরও একটা ডুপ্লিকেট নিচ্ছি এবং এটার স্ট্রোকটা একটু চিকন করে দিচ্ছি, এই পজিশনে রাখছি। আশা করি এটা সবাই পারবেন, সহজ বিষয়। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, তারপর ওইটা একটু বড় করছি। এটা সবাই করেন তো দেখি কেমন পারেন। আচ্ছা, এটা অবশ্যই মিডিল অ্যালাইন থাকতে হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা এবার টাইপ ওয়ানে পাথ টুলের কাজ দেখব। টাইপ ওয়ানে পাথ টুলের কাজ, এই যে চিকন চিকন যে দুইটা দাগ নেওয়া আছে, এটার উপরে আমরা লেখাটা রাখবো। আর এটা এখন অনেক জটিল একটা প্রসেস, সবাই একটু মনোযোগী হন। তো রাইট বাটন ক্লিক করে এখানে টাইপ ওয়ানে পাথ টুলে গেলাম। টাইপ ওয়ানে পাথ টুলে থাকা মানে যাওয়ার পর জাস্ট মাউসের কার্সরটা এই দাগের উপরে নিয়ে যেতে হবে। যখন এখানে পাথ লেখা আসবে আর দাগের মাঝখানে দেখেন একটা নীল দাগ ভিজিবল হচ্ছে, ওই টাইমে একটা ক্লিক করতে হবে। অবশ্যই নীল দাগ যখন ভিজিবল হবে এবং পাথ লেখা আসবে মাউসের কার্সরের পাশে, তখন একটা ক্লিক করতে হবে। এবং সবাই সবার উপরেরটায় নাম লিখবেন। আর এটা সাইজ অনেক বড় হয়ে গেছে, আমি টাইপ টুল থেকে চলে গেছি সিলেকশন টুলে এবং এখন আমি ছোট করছি এটা। ওকে, এবার আমার মনে হচ্ছে এই পাশে নামের শেষের অংশটুকু দেওয়া যায়। তো আবার টাইপ টুলে গেলাম এবং এখানে একটা ক্লিক করলাম, একটা স্পেস দিলাম, আর একটু ছোট করি এটা। আচ্ছা, এই ফন্টটা আমি চেঞ্জ করি, এটা অ্যান্টন ফন্টটা দিই। এবং এদের মধ্যকার দূরত্বটা একটু বাড়াই দিই, 75 থাকুক। এবার আপনাদের রোলার নিয়ে আসা দেখাইছি কখনো, কন্ট্রোল আর প্রেস করলে এখানে দেখবেন একটা স্কেলের মতো দাগ আসছে। আর এই স্কেলের উপর মাউসের কার্সরটা রেখে আমি যদি টান দিই তাহলে একটা দাগ চলে আসবে এবং এর মাধ্যমে আমি এই যে এন্ডটা যেখান থেকে শুরু এখানেও সেটা শেষ করা যেতে পারে। এই যে আমি যদি এখান থেকে একটু বাড়াই তাহলে এটা বেড়ে যাবে। ওকে, এবার খেয়াল করেন এই দাগটা ধরে আমি আবার ডিলিট করে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রুলার, এটা এনে আমি এটা সোজা করেছি, মানে এন্ডটা যেখান থেকে শুরু হয়েছে এখানে শেষ করেছি, আবার এটা ধরে আবার ডিলিট করে দিছি। এটা জাস্ট একটা রুলার বা গাইড বলে। আচ্ছা, এই একইভাবে আমি নিচের লাইনেও লিখবো, সেটা কিভাবে দেখেন। টাইপ ওয়ানে পাথ টুলে গেলাম, অবশ্যই যে 3 নাম্বারটাতে যেতে হবে এরকম বাঁকাভাবে লেখার জন্য। এরপর আমি এই টাইপ ওয়ানে পাথ টুলের উপরে একটা ক্লিক করলাম, মানে এই যে চিকন দাগের উপরে, এবং এখানে লিখতে পারি আমরা গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি টাইপ টুল থেকে চলে গিয়েছি হচ্ছে সিলেকশন টুলে। এবার একটু জুম আউট করি, এখানে আপনারা 3টা হ্যান্ডেল দেখতে পাবেন, এখানে 2টা আর এখানে একটা। এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, এটা ডানে বায়ে যেখানে সেখানে থাকতে পারে। এই যেটা এড়া আছে এটার সাহায্যে লেখাটা সোজা বা সোজা বলতে এই যে দাগের এখন উল্টাভাবে আছে না, এটা আমি ভিতরের দিকে নিলে এটা সোজা হয়ে যাবে। কিভাবে সেটা দেখেন, আমি দেখেন এই যে আমি ভিতরের দিকে নিয়ে গেছি, লেখাটা এখন সোজা হয়ে গেছে। কিছু কিছু সময়ে ওই হ্যান্ডেলগুলো ছোট হয়ে যায়, যেমন এখানে দেখেন এখানে 2টা হ্যান্ডেল আছে আর এখানে একটা আছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই? ওকে, এটা একটু জটিল প্রসেস, সবাই একটু মনোযোগী হন।
তো এখানে মাউসের কার্সরটা এই অবস্থাতে টানলে হবে না, যখন একটা মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে অ্যারো চিহ্ন হবে ওই টাইমে এটা কাজ হবে। আমি একটু জুম করে নিলে বিষয়টা বোঝাতে পারবো। আপনারা কি পরিবর্তনটা দেখতে পারছেন? দেখেন এই অবস্থা থেকে আমি মাউসের কার্সরটা হ্যান্ডেলের উপর নিলে এই অবস্থানে গিয়েছে, তো এই অবস্থায় এটা হ্যান্ডেলটা কাজ হবে। আমি এখন যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে বাইরের দিকে নিই কিংবা ভিতরের দিকে নিই সেটা কাজ হবে। তো এই যে এটা বাইরের দিকে নিয়ে এসেছি, আবার ভিতরের দিকে নেওয়া যেতে পারে এটার সাহায্যে, এই যে ভিতরের দিকে নিয়েছি। এবার দেখেন এটা তো যেটা এরা সিঙ্গেলভাবে ছিল যেই হ্যান্ডেলটা ওইটার কাজ দেখালাম। এবার এখানে যে দুইটা হ্যান্ডেল আছে এই দুইটার কাজ দেখায়। দেখেন আমি একটু টান দিয়েছি, তাতে করে সবগুলো হাইড হয়ে গেছে। আসলে হাইড হয়নি, এগুলো এর ভিতরেই লুকিয়ে আছে। এই যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটার মানে আমার লেখাগুলো হাইড হয়ে আছে। তো এটা আমি যদি এদেরকে স্পেস দিতে হবে, এই যে এটা টেনে ধরে আমি যদি বের করি আস্তে আস্তে বের হবে। তো আমি এই পজিশনে রাখি এবং এই লেখাগুলো আমি একটু ছোটো করি, তাহলে এগুলো ভিজিবল হবে। যখন এটা রেড উঠে যাবে তখন মনে করবেন সবগুলো চলে এসছে। আমি যত ছোটো করবো, এই যে এখন কিন্তু আর রেড নাই, তার মানে লেখাগুলো আছে। এবার দেখেন এই যে এই অপশনটা, এটার সাহায্যে এই যে উঁচুই নিচে নিয়ে আসা যায়, পাত থেকে উপরে অথবা নিচের দিকে নিয়ে আসা যায়। আচ্ছা, আমি এই পজিশনে রাখছি। আচ্ছা, এবার আমার মনে হচ্ছে ডিজাইনটার একটু পরিবর্তন করা উচিত। যেমন আমার আবার এই হ্যান্ডেলটা দিয়ে আমি সরাই এর স্পেসটা বাড়াই দিতে পারি যদি ওরকম সমস্যা হয়। এটা বুঝতে আসলে সবারই একটু সমস্যা হবে, আমি অবশ্যই সবাইকে সেইভাবে দেখাবো। এবার এটা আমি আরেকটু সাইজটা ছোট করি। এখানে এইটা একটু বড় করো। আচ্ছা, আমি কোনোভাবে এই স্টোভটাকে সিলেক্ট করতে পারছি না, তার আগে এই ফন্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা আমি Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার আমি ধরতে পারছি। এটা আমি একটু চিকন করে দিই, এখান থেকে স্টোভ এখান থেকে চিকন হয়। Ctrl+Alt+2 আবার আনলক করলাম। ব্যাস। আচ্ছা, এই জিনিসটা আপনাদের সবাইকে করতে হবে। আমি আরেকবার দেখাই, কারণ আপনারা বুঝতে হয়তো সমস্যা হচ্ছে অনেকের। এভাবে আপনাদের করতে হবে। দেখা যাচ্ছে আমি একটা এখানে স্টার্ট দিতে পারি। এটা আপনাদের করতে হবে। এখন আমি স্টেপ বাই স্টেপ বলি বিষয়টা, একদম প্রথম থেকে সবাই একটু খেয়াল করেন। আমি একটা এলিপস নিচ্ছি, একটা বৃত্ত নিচ্ছি। এটা আমি প্রথমে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করছি, বোঝা গেছে? দেখেন এখানে যে অ্যালাইন অপশনগুলো রয়েছে এর ভিতরে সেকেন্ডটা আর লাস্টের আগেরটা, এই দুইটার অপশন সব থেকে বেশি ব্যবহার করা হয়, এইটা আর এইটা। তো এটা দিলে কি হয়, আর্টবোর্ডের একদম মাঝে আসে লেখাটা। আর সবাই একটু খেয়াল করবেন, আর্টবোর্ডের প্রায় সমানে রাখবেন। দেখেন জিনিস যে এলিপসটা নিচ্ছেন ওটা যেন মোটামুটি আর্টবোর্ডের সমানে হয়। এরপর খেয়াল করেন, এটাকে প্রথমে স্ট্রোকে কনভার্ট করলাম, এরপর স্ট্রোকটাকে একটু মোটা করলাম, এটাকে Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট করলাম। আচ্ছা, এর বিকল্প দেখাই। এটা একটা সিঙ্গেল বৃত্ত, এটা মিডিল অ্যালাইন করলাম। এবার আমি আরেকটা বৃত্ত টানি একবারে শিফট ধরে, এমনি জাস্ট এলিপস টুল দিয়ে ড্র করলাম এবং এটা মিডিল অ্যালাইন করলাম। এটা আমি এই পজিশনে রাখছি। এরপর আমি চাইলে আরও একবার করে হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমি তো এইভাবে ড্র করলে মিডিল অ্যালাইন হচ্ছে না, তাই না? যেদিকে সেদিকে হয়ে যাচ্ছে। এবার দেখেন আমি যদি চাই একদম মিড বরাবর থেকেই হচ্ছে একটা বৃত্ত ড্র করব, সেক্ষেত্রে মাউসের কার্সরটা যখন আমি মিড বরাবর নিয়ে যাচ্ছি, দেখেন এখানে সেন্টার লেখা আসছে। এই অবস্থায় আমি অল্টার প্রেস করলে কি হবে, মিডিল সেন্টার থাকবে,
দেখেন অল্টার প্রেস করলে মিডিল সেন্টার থাকছে, বৃত্ত যেমনই হোক মিডিলটা সেন্টার থাকছে, আর শিফট ধরলে কি হবে, ওটা সোজা থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। এটা আমি চিকন করে দিছি এবং একইভাবে এটার কপি নিচ্ছি, কন্ট্রোল দিয়ে এটা ফন্টে পেস্ট করলাম। আমি কিন্তু দুইভাবে দেখাইছি বৃত্ত নেওয়া, একটা হচ্ছে কপি পেস্ট, আবার বারবার ড্র করা। বুঝেছেন সবাই? আচ্ছা, আশা করি সবাই এটা তৈরি করা আছে। এবার দেখেন আমি এর উপরে একটা লেখা রাখবো, সেটা আমি একটু আগে দেখাইছি একভাবে, জাস্ট টাইপ অনে পাত টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করে লিখতে পারবেন। এখন আমি দেখাই যে আপনি টাইপ টুল দিয়ে লেখে, আপনি টাইপ টুল দিয়ে একটা কিছু লিখলেন, আমি এই লেখাটা লিখলাম এবং এটার ফন্ট একটু লম্বাইটে ফন্ট দিতে হবে, এটা হচ্ছে একটু চওড়ার ফন্ট আসতে হচ্ছে। তো অ্যান্টন, এখানে আমি দেখেন এখানে ক্লিক করে আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্টন, অথবা বেবাস দিতে পারেন, বেবাস, এই যে বেবাস ফন্টটা দিতে পারেন। তো এই ফন্টটা দিয়ে আমি এটা কপি করলাম। আমি আগে একরকমভাবে দেখাইছি, সবাইকে বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, আমি আগে একভাবে দেখাইছি, এবার আরেকভাবে দেখাই। এই লেখাটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে এটা কপি হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে ওই লেখাটা আমি এর উপরে রাখবো, এই যে চিকন দাগটা এর উপরে রাখবো। আচ্ছা, এই যে যেটা উপরে রাখবো লেখাটা, তার হচ্ছে ফন্টটা এখানে দিব, মানে নিচেরটায়, আর যেটা হচ্ছে নিচে লিখবো সেটা এটার উপরে দিব। ওকে, এখন দেখেন টাইপ অনে পাত টুলে যেতে হবে, টাইপ অনে পাত টুলে যেতে হবে, যাওয়ার পর মাউসের কার্সরটা এই দাগের একদম মিডিলে আসবে, মিডিলে আসলে পাথ লেখা আসবে আর চিকন একটা দাগ চলে আসবে ওই কালো দাগের মাঝখান দিয়ে। তো ওই অবস্থায় একটা ক্লিক করতে হবে, এরপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি। দেখেন একটু আগে যেটা কপি করছিলাম সেই লেখাটা এখানে চলে এসছে। তো এভাবে আপনাদের এটা ড্র করতে হবে। আমি একটু এটার মধ্যকার দূরত্ব বাড়াই। আচ্ছা, এটা করবেন। এরপর এখানে আগে থেকে গ্রাফিক্স ডিজাইনার লিখে নিতে পারেন, যেমন দেখেন এখান থেকে আমি এটার অল্টার প্রেস করে ধরে এটা একটা কপি নিয়েছি, সবাই পারেন এটা আশা করি। এরপর এটা থাকা অবস্থায় লেখা যাবে, টাইপ অনে পাত টুলে থাকা অবস্থায় লেখা যাবে। দেখেন আমি যদি দুইটা ক্লিক করি পরপর, তাহলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে। আমি যদি একইভাবে একসাথে তিনটা ক্লিক করি, 1 2 3, তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে সিলেক্টেড হয়ে যাবে। এই অবস্থায় আমি যা লিখবো তাই হচ্ছে লেখা শুরু হয়ে যাবে, আর আগের লেখাগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, আমি গ্রাফিক্স ডিজাইনার লিখলাম এবং এইটা আমি চাইলে, আচ্ছা এটা একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তো এটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই লেখাটা আমি কপি করলাম। এবার এখানে পেস্ট করতে হবে, সেটা কিভাবে? আমাকে অবশ্যই টাইপ অনে পাত টুলে যেতে হবে, এরপর এই দাগের উপরে জাস্ট একটা ক্লিক করতে হবে, এরপর কন্ট্রোল ভি অথবা পেস্ট বলে, হ্যাঁ। এরপর আমার চলে যেতে হবে সিলেকশন টুলে। কেন যাব? সিলেকশন টুল না হলে আমরা হ্যান্ডেলটা শো হবে না, দেখতে পাবো না। তো আমি সিলেকশন টুলে গেলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন তিনটা হ্যান্ডেল, এই দুইটা হ্যান্ডেল আর এইটা। আচ্ছা, এই হ্যান্ডেলের কাজ কি? এই হ্যান্ডেলের কাজ হচ্ছে লেখাটাকে ভিতরে নেওয়া অথবা বাইরে নিয়ে যাওয়া। আচ্ছা, এই কথাটা আমি ভালোভাবে আপনাদের আগে বোঝানোর চেষ্টা করি। আমি একটা আলাদাভাবে ড্র করি। এবার একটু বোঝার চেষ্টা করেন। টাইপ অনে পাত টুলে থাকা অবস্থায় আমি যদি এখানে ওইটা পেস্ট করি, গ্রাফিক্স ডিজাইনার, এখানে দুইটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে একটা। এই দুইটার কাজ হচ্ছে এদেরকে মুভমেন্ট করানো। দেখেন এটার কাজ হচ্ছে স্পেস দেওয়া, স্পেস দেওয়া। আমি স্পেস দেওয়া বলতে দেখেন আমি এখান থেকে এতটুকু স্পেস দিয়েছি, এখন ডিজাইনার লেখাটা হাইড হয়ে গেছে, কারণ আমি ওকে স্পেস দিতে পারিনি। আমি যদি এখন এরকে স্পেস দিই, এটা স্পেস পেল। এটা যদি একবারে আমি যদি এখন নতুন কিছু লিখি, সেটা এর বাইরে আর যাবে না, এর বাইরে গেলে লাল হয়ে যাবে বা ওইটা হাইড হয়ে থাকবে। এটা হচ্ছে এই হ্যান্ডেলের কাজ। আর এই হ্যান্ডেলটার কাজ হচ্ছে এটাকে মুভমেন্ট করানো, ঠিক আছে, ডানে বায়ে সরানো। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? এই দুইটা হ্যান্ডেলের কাজ কি? এবার আরেকটা হ্যান্ডেল ছিল না, এই দেখেন সেটা এখানে। এই হ্যান্ডেলটার কাজ হচ্ছে লেখাটাকে উল্টা করা অথবা সোজা করা। দেখেন আমি এটাকে উল্টা করে দিয়েছি। এটা কোন হ্যান্ডেলের সাহায্যে?
যে হ্যান্ডেলটা ছিল ওইটার সাহায্যে। দেখছেন বিষয়টা বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখেন এটা দেখায়, আমি আবার সিলেকশন টুলে থাকা অবস্থায় জাস্ট আমি এই ফন্টের উপরে ক্লিক করছি, এতে করে আমার সেই হ্যান্ডেলগুলো ভিজিবল হবে। এখানে দুইটা, এখানে একটা। তো এইটা আমি ভিতরের দিকে টান দিলাম, ঠিক আছে, ভিতরের দিকে টান দিয়েছি। তো এ দেখেন সেটা এখানে চলে এসেছে। এটা আপনি এটা যেদিক সেদিক দৌড়ে বেড়ায়, তো ওটা খুঁজে বের করতে হবে। এবার দেখেন আমাকে এখন স্পেস দেওয়া প্রয়োজন। তো আমি প্রথমে একটা টান দিব, ওকে, এ দেখেন এই পজিশনে রাখি। রাখার পরে আমি এদের সাইজটা একটু ছোট করে দিই, 90 পয়েন্ট করলাম। আর এদের মধ্যকার দূরত্ব একটু বাড়াই সৌন্দর্যের জন্য। এরপর এটা এভাবে টান দিলাম। দেখেন এটা সোজা হয়নি, জিটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু এই লেভেলে আসেনি। তাহলে আমাদের কি করতে হবে, আমরা চাইলে মধ্যকার দূরত্বটা বাড়াই দিতে পারি সিলেক্ট করে। এরপর আমরা এটা ধরি, এটারও হচ্ছে সোজা আছে কিনা এটা যাচাই করি। দেখেন এখানে এটা সোজা নাই, এটা একটু টান দিয়ে এটা সোজায় রাখি। আর এটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটা এভাবে সোজা করে দিতে পারি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেকের বুঝতে একটু সমস্যা হবে, এটা একটা জটিল প্রসেস। দেখেন আরেকটা জিনিস দেখেন, এই এখান থেকে এই বৃত্তের দূরত্ব থেকে এটার বেশি মনে হচ্ছে না? আমরা চাইলে এটা উপরে উঠাতে পারি। সেটা কিভাবে? এই যে এখান থেকে। তো তার জন্য অবশ্যই সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে। করার পর এটা একটু, এবার মনে হচ্ছে ঠিক আছে। তো এই জিনিসটা সবাই ট্রাই করেন, দেখেন পারেন কিনা, দেখি পারেন কিনা। 2 বার দেখাইছি কিন্তু। আমার কি আরেকবার দেখাতে হবে? আচ্ছা সবাই একটু খেয়াল করেন এইদিকে। আমার মনে হচ্ছে অনেকের প্রবলেম রয়েছে। এই দুইটা তৈরি করতে কারো সমস্যা নেই, সাইডটা তৈরি করতেও সমস্যা নেই। দেখেন এর কপি নিলাম, পেস্ট করলাম এবং এটার সাইজ একটু চিকন করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার এই চিকনটাই ধরলাম, Ctrl+C Ctrl+F, এরপর এটা অল্টার এবং শিফট ধরে বড় করলাম। এবার খেয়াল করেন আমি আগে থেকে নাম আর হচ্ছে এই যে নিচের গ্রাফিক ডিজাইনার এটা লিখে নিয়েছি এবং এটার ফন্ট স্টাইল একটু লম্বাইটে দিবেন, তাহলে বিষয়টা ধরবে ঠিকঠাক। হ্যাঁ, আর যাদের নাম ছোট তারা একটু চওড়া ফন্ট দিবেন, মানে যেখানে যেরকম মানায় সেভাবে আপনাকে বুঝে নিতে হবে। তো এটা আমি কপি করছি Ctrl+C দিয়ে, অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। আচ্ছা এরপর আমি টেক্সট টুলে থাকলে হবে না, টাইপ অনে পাথ টুলে থাকতে হবে। টাইপ অনে পাথ টুলে এখানে ক্লিক করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এরপর সিলেকশন টুলে গিয়ে ক্যারেক্টার প্যানেল অন করে এটা প্রথমে সাইজ ছোট করলাম, মধ্যকার দূরত্ব একটু বাড়ানো যেতে পারে। এরপর এখানে আমার মনে হচ্ছে এটা বামের দিকে আর একটু নিচে নামাতে হবে, সেক্ষেত্রে প্রথমে একটা হ্যান্ডেল সরালাম, এটা হচ্ছে প্লেসমেন্ট আর এটা মুভমেন্ট করা যাবে। এই পজিশনে রাখছি, চাইলে একটু বড় করে দেওয়া যেতে পারে। 100 রাখলাম। এরপর একটু দূরে পাঠাই, এটাতে ক্লিক করে। সবাই আসলে এটা অভ্যস্ত না, এটা বুঝতে পারছেন তো সবাই? আচ্ছা এবার দেখেন নিচেরটাতে আমাদের লিখতে হবে, এটাতেই সবার একটু ঝামেলা বাড়ছে। তো এটা কিভাবে দেখেন, এটা কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম এই লেখাটা, টাইপ অনে পাথ তুলে গিয়ে জাস্ট এই দাগের উপরে একটা ক্লিক করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। কিন্তু সমস্যা হচ্ছে লেখাটা উল্টা অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমি সিলেকশন টুলে গিয়ে এই দুইটা না, যেটা সিঙ্গেল যে হ্যান্ডেলটা আছে এটা ধরে, এটা বাইরে আছে বৃত্তের, আমরা বৃত্তের ভিতরে ঢুকাবো। সেটা কিভাবে, মাউসের কার্সর যখন এর উপরে রাখবো, এর পাশে দেখেন একটা তীর চিহ্ন মতো আসছে, এই অবস্থায় মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমরা ভিতরের দিকে নিয়ে এসেছি। ঠিক আছে, বাইরে ছিল, বৃত্তের ভিতরে নিয়ে এসেছি, এতে করে এটা সোজা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা এই দিকে রয়েছে। আমার এখন এই হ্যান্ডেল দেখেন, এখানে হ্যান্ডেল আছে, আমি বুঝতে পারছি কিভাবে। প্রথমত দাগ তো দেখছি, তাছাড়া এই যে দুইটা বক্সও দেখতে পাচ্ছি, তাই না? তো
তো এখানে মাউসের কার্সরটা রাখলে মাউসের কার্সর যখন এমন হবে, হ্যাঁ ভাই, আচ্ছা আপনি 10 তলার 4 তলায় চলে আসেন, ভিতরে ঢুকে 4 তলায় চলে আসেন। হ্যাঁ ওকে, এবার দেখেন মাউসের কার্সরটা যখন এখানে রাখা হচ্ছে তারপর চেঞ্জ হচ্ছে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? দেখেন যখন এখানে নিয়ে যাচ্ছি মাউসের কার্সরের সাথে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, ওই অবস্থায় এটা কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। এখন এটার সাইজ একটু ছোট করা যেতে পারে, কিংবা এটা এই অবস্থানে রাখা যেতে পারে। তো এটা সবাই ট্রাই করেন। এটা অনেক প্র্যাকটিস করতে হবে, তাছাড়া আসলে এটা অত সহজ না বিষয়টা। শিখে গেলে সহজ, শিখে গেলে একদম সহজ। আচ্ছা এবার খেয়াল করেন, আমরা এরকমই আরেকটা ডিজাইন করব। সবাই একটু মনোযোগী হন। এদিকে খেয়াল করেন, নতুন কাজ দেখাচ্ছি, খেয়াল করেন। একটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্তের একটা ডিজাইন করব আমরা ওই তারার মতো করে। সেটা কিভাবে? ইফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে জিগজ্যাগ। কোথায় গেলাম? প্রথমে মেনু বার থেকে প্রথমে ইফেক্টে গেলাম, তারপর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর কোথায় গেলাম? জিগজ্যাগ। দেখেন এখানে জিগজ্যাগ করতে পারবো, সেটা কিভাবে দেখেন, এটা আমি বাড়াতে পারবো কয়ভাবে? এখানে মাউসের কার্সর রেখে চাকাটা ঘোরালে কম বেশি হবে, অথবা এখান থেকে আমরা কম বেশি করতে পারবো। এরপর এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে, এটা দরকার নাই, এটাই থাক, অ্যাবসোলিউট যেটা আছে ওইটাই থাক। এরপর এটা হচ্ছে তারার যে কণাগুলো, ওইটার সংখ্যা বাড়াবে, ঠিক আছে? আচ্ছা এটা একটু কমাই দিই। এরপর এটা হচ্ছে স্মুথ, এটা হলে মাথাগুলো কর্নারগুলো রাউন্ডেড কর্নার হয়ে যাবে, এই যে এই স্মুথে ক্লিক করলে। তো আমরা এটার সংখ্যা কমাই, আর এটা একটু কমাই। আমরা এরকম কিছু তৈরি করব, ওকে? এই ধরনের লোগো আছে, আমি আপনাদের দেখাই। আচ্ছা এটা 10 দিচ্ছি, এটা 20 দিচ্ছি, তারপর এটা স্মুথ, ওকে। প্রথমটা 20, তারপরটা হচ্ছে 10, তারপর এটা স্মুথ, এটা কর্নার থাকে, এরকম থাকে, তো স্মুথ করে দিয়ে ওকে করছি। এটা করেন তো সবাই। একটা বৃত্ত নেবেন, বৃত্তটা ধরে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপরে জিগজ্যাগ। না এটা শুধুমাত্র ফিল কালার, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে জিগজ্যাগ। একটা বৃত্ত নিয়ে বৃত্তটা ধরে এই পজিশনে এসে থাকতে হবে, হয়নি? ডাবল ক্লিক, আবার ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন, এবার একটা ক্লিক করেন, ইফেক্টে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর জিগজ্যাগ। এবার হচ্ছে এটা 20 দেন, বাড়া চাকা ধরা, হ্যাঁ এবার কি করতে পারছিলাম? আপনার অনেক সুন্দর হয়ে আর তুলনায় বৃত্ত
হয়েছে না সবার? সবার কি হয়েছে এটা? আচ্ছা, আমরা একটা এই ধরনের লোগোর কি লোগো বলে বলেন তো? ব্যাজ লোগো বলে। আমরা একটু গুগলে সার্চ করি, BATCH লোগো, ব্যাজ লোগো। যদি আমি একটু ইমেজে যাই, এই যে এই ধরনের লোগো, এই ধরনের লোগো। আচ্ছা, আমি ব্যাজ লোগোতে হচ্ছে না, এরপর হচ্ছে ভিনটেজ লোগোতে সার্চ দিত। এই ধরনের লোগো আপনাদের ডিজাইন করতে হবে। আচ্ছা, সার্কেল লোগোতে সার্চ দিত। এই যে এই ধরনের এই লোগোটা আমরা ডিজাইন করবো এখন। ওকে, দেখেন ওই লোগোটা আমি কপি করছি। এই লোগোটা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এটাতে ক্লিক করে ইলাস্ট্রেটরে এসে Ctrl+V পেস্ট করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো এই ধরনের লোগো একটা ডিজাইন করব আমরা। এই কর্নারগুলো চাইলে আচ্ছা, একটা জিনিস অনেকের ভুল দেখছি, 1000x1000 যখন আর্টবোর্ড নেবেন, কাজ করবেন এই আর্টবোর্ডের সমানে, অনেকে জুম করে একদম ছোট করে কাজ করেন, এতে করে যে ইফেক্টগুলো নেন ওইগুলো প্রপারলি ইউজ হয় না। তো আর্টবোর্ডটা এই পজিশনে রেখে তারপর কাজ করবেন। তো এবার ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ, এরপর এটা বাড়াই দিই, এটা বেশি হয়ে গেছে, এটা একটু কমাই, এটা বাড়াই। এই দেখেন এটার মতো করছি আমরা। ওকে, এরপর কি করতে হবে, এটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করতে হবে। কারণ দেখেন এটার একটা পাথ যে দাগটা ছিল ওটা এখনও সমানে গোল বৃত্তের মতো হয়ে আছে। এটা যদি আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করি, এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করি, তাহলে ওই বৃত্তের সে আগের পাতের দাগটা থাকবে না। ওইটা না করলে কি হবে দেখেন, যদি আমরা এটা ছোট বড় করি, দেখেন যদি আমরা ছোট বড় করি এর রেশিওটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা বড় করছি, দেখেন ছোট থাকতে যেমন ছিল এর কর্নারগুলো সে তেমন আছে নাই। এটার কারণ কি, ওই ইটা নষ্ট করে নিতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। দেখেন এখন যদি এটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করি, তাহলে এটা যদি এখন বড় করি তাহলে একই রকম থাকবে। বোঝা গেছে আমার কথাটা? তাহলে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিতে হবে। এরপর খেয়াল করেন, আমরা একটা চিকন দাগ নিতে পারি। সেটা কিভাবে, একটা বৃত্ত নিই এবং বৃত্তটার হচ্ছে স্ট্রোকে কনভার্ট করব। ফিল কালার আমাদের দরকার নেই, এটা সবাই খেয়াল রাখবেন। স্ট্রোক যখন নিব যেন ফিল কালার না থাকে, যদি ফিল কালার থাকে তাহলে পিছনের বা সামনের লেখাগুলো ঢেকে যাবে। ঠিক আছে, তো এই স্ট্রোকের কালারটা চেঞ্জ করি, এটা হোয়াইট রাখি, এই স্ট্রোকটা একটু মোটা করে দিই যাতে ভিজিবল হয়। 5 পয়েন্ট করলাম এবং এটা মিডিল অ্যালাইন করে দিলাম। এই জন্য মিডিল অ্যালাইনটা গুরুত্বপূর্ণ। এতে করে দেখেন এই পজিশনে আমি তৈরি করলেও এটা এই দুইটায় ক্লিক করে আমি মিডিল অ্যালাইন করে নিতে পারছি। এই সেকেন্ডটা আর এই হচ্ছে লাস্টের আগেরটা, এটা আপনারা এই অ্যালাইন প্যানেল থেকেও পাবেন। এইটা আর এইটা করলে আর্টবোর্ডের একদম মিডিলে আপনার বৃত্তটা বসে যাবে। এরপর খেয়াল করেন, এরকম আরেকটা নেওয়া যেতে পারে, এই সার্কেল। এটার কপি নিই, Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট, আর Ctrl+V দিয়ে পেস্ট করলে যেখানে সেখানে পেস্ট হয়ে যেত। ওকে, আচ্ছা এটাও আপনাদের দেখাই আসলে Ctrl+V দিয়ে পেস্ট করলে কেমন হয়। Ctrl+V দিয়ে পেস্ট করলাম, দেখেন এটা ডান সাইডে আসছে, মানে আর্টবোর্ডের একদম মিডিলে পরের বৃত্তটা আসছে। বোঝা গিয়েছে? আর Ctrl+F দিলে
যেটার কপি নিয়েছি ওর উপরেই পেস্ট হয়, বিষয়টা মাথায় রাখবেন। এখন এখানে দুইটা আছে অলরেডি, আমি এটা ধরলাম, একটা ছোট করি। এরপর এ ধরনের একটা গরু বা মাছের যে দৃশ্যগুলো, এখন এটা আপনাদের দেখাবো না, এটা অ্যাডভান্স হয়ে যায়। এখানে আপাতত আপনাদের একটা অন্য কিছু নিলেই হচ্ছে, একটা স্টার নিলেই হচ্ছে। স্টার টান দিয়ে ধরে আমরা যদি কিবোর্ডের অ্যারো চিহ্ন আপ অ্যারোতে ক্লিক করি, তার আর কর্নারগুলো বাড়বে, আর ডাউন অ্যারোতে ক্লিক করলে কর্নারগুলো কমবে। ওকে, তো এটা দেখেন স্ট্রোকে আছে, আমি চাইলে এখানে একটা ক্লিক করে স্ট্রোক থেকে ফিল কালারে কনভার্ট করতে পারি। এই যে এটা হয়ে গেল। এরপর এখানে নামটা দিতে হবে, একটু আগে দেখাইছি, আপনাদের না পারার কোনো কারণ নেই। আমরা যদি এই দাগের উপরে লেখাটা লেখি তাহলে এটা কিন্তু আর দেখা যাবে না, তো এর একটা ডুপ্লিকেট নিতে হবে আপনাদের। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। আমরা লিখবো হচ্ছে এই দাগের উপরে, এখন যেটা নিলাম, আবার এটারও একটা কপি নিয়ে দেখেন উপরে যে লাইনটা, এই যে ব্র্যান্ড নেম লেখা রয়েছে ওইটা লিখবো এই দাগের উপরে, আর নিচে কি লেখা ইওর স্লোগান হেয়ার, এটা লিখবো এই দাগের উপরে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। তো এখন আমি যদি এখানে লিখি, টাইপনে পাত তুলে যেতে হবে, এই সব দাগের উপরে লিখতে গেলে টাইপনে পাত তুলে থাকা অবস্থায় এই এখানে যখন এখানে এই যে পাত লেখা আসবে তখন একটা ক্লিক করতে হবে, লিখতে হবে ব্র্যান্ড নেম। আচ্ছা, এটা কালো আছে, হ্যাঁ, এখান থেকে যদি আমি হোয়াইট করে দিই তাহলে ভিজিবল হবে। আমি আগে দুইটা কেটে দিই, দিয়ে এখন যদি এখান থেকে আমি হোয়াইট করি আর এখন যদি কিছু লিখি সেক্ষেত্রে এগুলো হোয়াইট হবে। বোঝা গেল আমার কথা? এখন আমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এটা অল ক্যাপস করে দিছি, সবগুলো বড় হাতের। ব্র্যান্ড নেম এটা এই পজিশনে রাখছি, আর নিচে যেটা ইওর স্লোগান হেয়ার, এটা আমরা কোথায় লিখবো? এই দাগের উপরে, এই দাগের উপরে এখানে লিখতে হবে YOUR ইওর স্লোগান, স্লোগান হেয়ার, ACR, ইওর স্লোগান হেয়ার লিখলাম। এটা কালো আছে, এই টেক্সট টুল থেকে আমি চলে গেলাম সিলেকশন টুলে, যাওয়ার পরে এখান থেকে আমি কালার চেঞ্জ করলে কালার হবে। টেক্সট টুলে থাকা অবস্থায় কালার চেঞ্জ করলে কিন্তু কালার চেঞ্জ হবে না, এটা মাথায় রাখবেন। এই যে এটা কালার চেঞ্জ হয়েছে কিন্তু এটা বাইরে আছে, এটাকে ভিতরে আনতে হবে। সেটা কিভাবে? এই দুইটা হ্যান্ডেলে কিন্তু কাজ নেই, এখানে এখানে যেটা সিঙ্গেল হ্যান্ডেল এটা ভিতরের দিকে আনতে হবে, এই পজিশনে রাখলাম। আচ্ছা, এটা আবার বাইরে চলে গিয়েছে, এখন সেই সিঙ্গেল হ্যান্ডেলটা খুঁজে বের করতে হবে। এই যে এটা একটু প্রবলেম করে, হ্যাঁ, নতুনদের জন্য এটা অনেক অসুবিধা সৃষ্টি করে। তো এটা আমি একটু মাঝের দিকে রাখি। আশা করি সবাই বুঝেছেন। ওকে, তাহলে ট্রাই করেন সবাই। এটা করতে গেলে সবাই সমস্যায় পড়বে আমি জানি।